আমেরিকা যুদ্ধে পরাজিত হয়েছে। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা সই করেছিল জাস্ট একটা শো হিসেবে। যে 4টা উদ্দেশ্য নিয়ে আমেরিকা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তার একটাও বাস্তবায়িত হয়নি। আমেরিকার যে যুদ্ধ মানে এয়ারক্রাফট ক্যারিয়ার, সেখানে একটা বিদ্রোহ হয়েছে, সেখানে খাবার দাবার নেই, সেখানে সৈনিকেরা বা নাবিকেরা জাহাজ থেকে ঝাঁপিয়ে পানিতে পড়ে পালাতে চায়। ইরান প্রমাণ করে দেখিয়েছে যে তাদের যে রাজনৈতিক যে স্ট্রাকচার তারা 1979 সালে স্থাপন করেছিল ইরানে, এবং তাদের যে নেতৃত্বের যে কাঠামো এবং রাজনৈতিক যে ব্যবস্থাপনা, সেটা অত্যন্ত সফলতার সাথে কাজ করে গেছে। ইরানের সিকিউরিটি কাউন্সিলের নেতৃত্বে যিনি আছেন, রাইস নামে একজন জেনারেল, সে কিন্তু অনেক বেশি উগ্র, এবং সে বলে দিয়েছে যে যদি প্রয়োজন হয় তাহলে আমরা এই পারস্য উপসাগরের নিচে দিয়ে যে সমস্ত কেবল সারা পৃথিবীকে ইন্টারনেট সার্ভিস দিচ্ছে সেগুলো আমরা কেটে দিব। চর্চা ডিকোডে স্বাগত। আপনারা জানেন যে হরমুজ প্রণালী নিয়ে এখনও উত্তপ্ত উপসাগরীয় এলাকা। এরই মধ্যে এই ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি না, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সংক্ষেপে সমঝোতা স্মারক সই হয়েছিল, সেটির মেয়াদও গতকাল সোমবার উত্তীর্ণ হয়ে গেছে। এখন কি হতে যাচ্ছে? ট্রাম্প এক কথা বলেন, তো তার জামাতা কুশনার তিনি আর এক পথে চলেন। ইরান এক কথা বলে, তো ওমানকে নিয়ে আরেক চিন্তা। কোথায় যাচ্ছে আসলে ঘটনা? তো এসব নিয়েই আমাদের সঙ্গে কথা বলবেন। সিডনি থেকে যুক্ত হচ্ছেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যে আমেরিকা ও ইরানের মধ্যে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত ছিল সেটি শেষ হয়ে গেছে গতকাল, এবং এইটাতে আসলে কোনো ভিত্তি তো তা ছিল না। এটা আগেই আপনার এক প্রকার দুই দেশই, বিশেষত আমেরিকাই ইরানের উপর হামলা চালিয়ে সেই স্বাক্ষর করা, তাদের সই করা নথি ট্রাম্প নিজেই সেটিকে বরবাদ করেছেন। এখন এটা থেকে আমেরিকা আসলে কি পেল? কি তার এই অর্জনটা কি? 60 দিনে বা যুদ্ধবিরতির পর থেকে কি অর্জন তার হলো? কোন জায়গায় আছে আসলে? হ্যাঁ, এই যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা স্বাক্ষরিত হয়েছিল, সেটা তার মেয়াদ শেষ হয়ে গেল গতকালকে। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মূল লক্ষ্য ছিল যে 60 দিনের ভেতরে আমেরিকা এবং ইরান আলাপ আলোচনা করবে। আলাপ আলোচনা করে যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়েছে বা দেখা দিয়েছিল আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণের পরে, সেইগুলোর একটা মীমাংসা হবে, এবং যার যা উদ্দেশ্য ছিল এবং যে কারণে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল, এবং অন্য দিক থেকে ইরানেরও যে সমস্ত বক্তব্য ছিল সেগুলোর একটা সমাধানের ব্যবস্থা করা, একটা ক্ষেত্র তৈরি করা। সেই ক্ষেত্র তৈরি করাটার জন্যই কিন্তু ওই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ দুই পক্ষই স্বাক্ষর করে। এখন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা এমন একটা দলিল যেটা আমেরিকার আত্মসমর্পণের দলিল বললে ভুল হবে না। কারণ সেখানে যে সমস্ত বিষয়গুলো আমেরিকা রাজি হয়েছিল পালন করার জন্যে, সেগুলো যদি পালন করে তাহলে আমেরিকা যুদ্ধে পরাজিত হয়েছে এবং অত্যন্ত নিগৃহীত এবং পরাজয় বরণ করে তারা এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ তারা স্বাক্ষর করলো। সুতরাং যখন স্বাক্ষরের পরে তাদের মাথায় কি ছিল সেটা পরবর্তীতে বোঝা গেল, যে তারা এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা সই করেছিল জাস্ট একটা শো হিসেবে। এটা যে তারা পালন করবে তারা কখনোই সেটা ধরে নেয়নি। সুতরাং সেটাই দেখা গেল। এই 60 দিন চলে গেল,
এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কোনো আলাপ আলোচনা হলো না। কেবল আলাপ আলোচনাই হলো না, এর ভেতরে আমেরিকা এবং ইরান আবার শুরু করলো তাদের সংঘর্ষ, একে অপরের আক্রমণ, একে অপরের জাহাজের উপরে হামলা প্রতি হামলা। এইভাবে এই 60 দিন অতিবাহিত হলো। না, এখন আমাদের দেখা প্রয়োজন যে এই 60 দিনের ভেতরে বা যুদ্ধ যখন শুরু হলো সেই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, অনেক দিন হয়ে গেল, সে এই সময়ের ভেতরে আমেরিকা যে উদ্দেশ্যে ইসরায়েলের সাথে মিলে ইরানকে আক্রমণ করেছিল সেই উদ্দেশ্য তারা বাস্তবায়নে সফল হয়েছে কিনা। আচ্ছা, আমার মনে হয় যে 4টা প্রধান উদ্দেশ্য ছিল আমেরিকা। একটা হচ্ছে রেজিম চেঞ্জ, ইরানে যে রেজিম আছে, ইসলামিক সরকার আছে, সেই রেজিমকে চেঞ্জ করা, এবং এটা যদি সম্ভব হতো, এবং সেটা তারা সম্ভব করার জন্য প্রথম ধাক্কায় কিন্তু আক্রমণের প্রথম ধাক্কায় তারা আয়াতুল্লাহ খোমেনি তাদের ধর্মীয় নেতাকে হত্যা করে এবং আরো অন্যান্য অফিসার এবং স্থানীয় ব্যক্তিবর্গকে হত্যা করে। তো এই রেজিম চেঞ্জ যদি সম্ভব হতো তাহলে কিন্তু আর বাদ বাকি সমস্যাগুলোর কোনো প্রয়োজন ছিল না, কারণ ওই নতুন রেজিমের মাধ্যমে আমেরিকা সেগুলো তার উদ্দেশ্য পূরণ করতে পারত। তো রেজিম চেঞ্জ হয়নি, 1 নম্বর ব্যর্থতা। দ্বিতীয় ছিল নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করা। আমেরিকা বারবার বলেছে যে ইরান যে নিউক্লিয়ার প্রোগ্রাম চালু রেখেছে, ইউরেনিয়াম বিশুদ্ধিকরণ, এবং সেখানে যে একটা হুমকি আছে বিশেষ করে ইসরায়েলের, এবং ইসরায়েল কিন্তু বলে এসছে যে হ্যাঁ, আর কয়েক মাসের মধ্যেই কিন্তু ইরান একটা পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম হবে এবং তারা সেই প্রস্তুতি নিচ্ছে। এই যুক্তি দেখিয়েই কিন্তু আমেরিকাকে সে এই যুদ্ধে টেনে নিয়ে এসেছিল। কিন্তু এই নিউক্লিয়ার প্রোগ্রাম সংক্রান্ত আলোচনাই হয়নি। সুতরাং এখানেও কিন্তু আমেরিকা ব্যর্থ হলো তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে চেয়ে। তৃতীয় ছিল যে ইরানের যে সমস্ত লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার যে সমস্ত ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের লক্ষ্যবস্তুর সীমানা বা দূরত্বকে হ্রাস করে এমন একটা পর্যায়ে নিয়ে আসা যেন সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ইসরায়েলকে আক্রমণ করতে পারবেন। সেটাও সে বিষয়ে কোনো আলোচনাই ইরান চায়নি এবং ইরান বলেছে যে ওটা কোনো আলোচনার বিষয় না। সুতরাং সেখানেও কিন্তু আমেরিকার ব্যর্থতা। এবং চতুর্থ যেটা ছিল সেটা হচ্ছে যে ইরানের, আমি ঠিক ইরানের বলবো না, যে সমস্ত প্রতিরোধ বাহিনী যেমন হিজবুল্লাহ লেবাননে, হামাস গাজায়, তারপরে হুতিরা ইয়েমেনে, এবং ইরাকের যে প্রতিরোধ শক্তি বা প্রতিরোধ বাহিনী, তারা এদের প্রতি ইরান যে সমর্থন দিয়ে এসছে বা এই প্রতিরোধ বাহিনী ইরানকে যেভাবে সমর্থন দিয়ে এসছে, সেই সমর্থনের জায়গাটা সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া, ধ্বংস করা, এবং এই ঘোষণা দেওয়া ইরানের পক্ষ থেকে যে ইরান এদের সাথে কোনো সম্পর্ক রাখবে না। সেখানেও কিন্তু ইরান কোনো আলাপ আলোচনার মধ্যেই যায়নি। সুতরাং এই চতুর্থটাও ব্যর্থ হয়েছে। অর্থাৎ 1, 2, 3, 4 যে 4টা উদ্দেশ্য নিয়ে আমেরিকা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তার একটাও বাস্তবায়িত হয়নি। এখন এই যে 1 সপ্তাহ আগে এই 4টা উদ্দেশ্য থেকে এখন আমেরিকা, আমি যদি জেডি ভ্যান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্টের মন্তব্যকে ধরে নেই, তাহলে এখন তারা দুটো উদ্দেশ্যতে পৌঁছেছে। তারা দুটো দাবি করে। একটা হচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে ইরানে, আর দ্বিতীয় হচ্ছে যে একটা নিউক্লিয়ার ডিল হবে, সেখানে নিউক্লিয়ার বোমা বা ইউরেনিয়াম করণকে বন্ধ করা এরকম কোনো বিষয় না, একটা ডিল নিয়ে আলোচনা হবে। তার মানে লক্ষ্য করে দেখেন যে হরমুজ প্রণালী তো বন্ধই ছিল। 28শে ফেব্রুয়ারি যখন ইরানকে আক্রমণ করে
আমেরিকা, তার আগে তো হরমুজ প্রণালী খোলাই ছিল, কিন্তু এখন নতুন করে আমেরিকাকে দাবি করতে হচ্ছে যে হ্যাঁ, হরমুজ প্রণালী খুলে দিন আপনারা। তাহলে আমেরিকার পজিশনটা কোথায় গেছে, কত দূর পিছিয়ে গেছে। আর নিউক্লিয়ার ডিল সম্পর্কে যেটা, সেটা হচ্ছে তাদের দ্বিতীয় উদ্দেশ্য বা দ্বিতীয় দাবি, এবং সেটা নিয়েও ইরান যে খুব একটা মাথা ব্যথায় পড়েছে বা তারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চায়, তাও আমার মনে হয় না এই পর্যায়ে। অর্থাৎ আমেরিকার এই চারটা উদ্দেশ্যই কিন্তু বাস্তবায়িত হয়নি। এখন আমাদের দেখা দরকার যে এই চারটা উদ্দেশ্য বাস্তবায়ন করতে যেয়ে আমেরিকা কি স্ট্র্যাটেজি নিয়েছিল। যদি সংক্ষেপে আমরা আলোচনা করি, তাহলে কিন্তু এই যে 5 থেকে 7 মাস বা 6 মাসের যে একটা বিরোধপূর্ণ অবস্থার ভেতর দিয়ে ইরান এবং আমেরিকা গেল, এবং আমরাও গেলাম, সারা পৃথিবী গেলাম, তার একটা সার সংক্ষেপ আমরা এখান থেকে পেতে পারি। যেমন যে স্ট্র্যাটেজিটা প্রথমে নিল সেটা হচ্ছে এয়ার ক্যাম্পেইন, বিমান বা বিমান যুদ্ধ। বিমান বাহিনী ব্যবহার করে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার একটা হামলা করলো 28শে ফেব্রুয়ারি। এবং এই 28শে ফেব্রুয়ারি শুরু করার পরে 40 দিন চললো। 40 দিন পর দেখা গেল যে এই হামলার কোনো প্রতিক্রিয়া, তেমন কোনো প্রতিক্রিয়া ইরানের উপরে পড়ছে না। হ্যাঁ, প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে, নানা স্থাপনা ধ্বংস হচ্ছে, তারপরে অবকাঠামো ধ্বংস হচ্ছে ঠিকই, কিন্তু ইরান কিন্তু মাথা নত করেনি। সুতরাং এই এয়ার হামলা যেটা আমেরিকা চালালো, সেটা দেখা গেল যে এটা একটা ভুল এবং এটা একটা ব্যর্থ প্রয়াস। সেই জন্যই কিন্তু এই এপ্রিল মাসের দিকে 8ই এপ্রিল একটা সিজ ফায়ার বা যুদ্ধ বিরতির একটা প্রস্তাব করে, এবং সেটা আমেরিকাই করে। এরপরে আমেরিকা যেটা করলো সেটা হচ্ছে নৌ অবরোধ। হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাবে না, এবং পারস্য উপসাগর, ওমান সাগর, এগুলোর উপরে একটা একটা মানে নিষেধাজ্ঞা জারি, কোনো জাহাজ যেতে পারবে না, এরকম একটা অবরোধ সৃষ্টি করলো আমেরিকা। কিন্তু দেখা গেল যে 2 মাস পরে এই অবরোধের কোনো ভূমিকা বা কোনো মানে ফলাফল তেমন কোনো পাওয়া গেল না। তারপরে আমেরিকা কি করলো? হ্যাঁ, আমেরিকা রাজি হলো একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ স্বাক্ষর করতে, সেটা ইরানের সাথে। এবং সেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করার পরে দেখা গেল যে হ্যাঁ, আমেরিকা প্রত্যেকটা যে ক্লজগুলো ছিল, অনুচ্ছেদগুলো ছিল, তার প্রতিটাই সে মানে ভঙ্গ করা শুরু করলো। তার একটা উদাহরণ হচ্ছে যে তারা হরমুজ প্রণালী ওমানের পুল দিয়ে নতুন একটা চ্যানেল খুলে সেখান দিয়ে জাহাজ চলাচলের একটা ব্যবস্থা করার পায়তারা শুরু করলো, এবং তখনই কিন্তু ইরান আক্রমণ করলো ওই জাহাজগুলোতে। যার ফলে এরপরে এই জুলাই 7 থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত একটা টিট ফর ট্যাট, তার মানে তুমি আমাকে আঘাত করছো, আমি তোমাকে আঘাত করছি, এরকমের একটা পরিস্থিতির ভেতর দিয়ে ইরান এবং আমেরিকা গেল। এরপরে জুলাইয়ের 31 তারিখের পরে দেখা গেল যে আমেরিকা দ্বিতীয়বার অবরোধ করেছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী। এবং এইটা করার পরে আবার টিট ফর ট্যাট শুরু হলো, পাল্টা আক্রমণ শুরু হলো, এবং তারপরে 31শে জুলাইয়ের দিকে এটা অবশেষে শেষ হলো। এখন এই ব্লকেড কি কাজ করলো? আমেরিকা কি এই ব্লকেটের মাধ্যমে তার উদ্দেশ্য সাধন করতে পারলো? না। সুতরাং আমেরিকা যে ট্যাকটিক্স গুলো নিল 28 থেকে, বিমান হামলা, সে নৌ অবরোধ বা টিট ফর ট্যাট, এর কোনোটাই কাজে আসেনি। এখন আমেরিকা যেটা বলছে, বিশেষ করে স্কট বেসেন্ট, তাদের বাণিজ্য সেক্রেটারি, সে বলছে যে আমরা এখন ইরানকে এমনভাবে অর্থনৈতিকভাবে পর্যুদস্ত করব যে ইরান বাধ্য হবে আমেরিকার কথা শুনে নতুন করে চুক্তি স্বাক্ষর করতে, এবং আমেরিকার কাছে মানে মাথা নত করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা স্কট বেসেন্টের। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে হরমুজ প্রণালী কিন্তু ঠিকই বন্ধ আছে, এবং এই বন্ধ থাকার কারণে
নানা ধরনের সমস্যা যতটুকু না ইরান, তার থেকে আমেরিকাই ভোগ করছে। যেমন আমি যদি বলি যে আমেরিকার যে যুদ্ধ মানে এয়ারক্রাফট ক্যারিয়ার, সেখানে একটা বিদ্রোহ হয়েছে, সেখানে খাবার দাবার নেই, সেখানে সৈনিকেরা বা নাবিকেরা জাহাজ থেকে ঝাঁপিয়ে পানিতে পড়ে পালাতে চায়, এরকম একটা অস্বস্তিকর এবং একটা বিদ্রোহী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ঠিক এই দীর্ঘ সময় এই পারস্য উপসাগরে থাকার কারণে। সুতরাং যে ওয়্যার অ্যান্ড টিয়ার যেটা আমরা বলি, যে বিমান বহনকারী যেসব বিশাল বিশাল আকারের জাহাজ যে আমেরিকার আছে এবং সেগুলো পারস্য উপসাগরের আশেপাশেই আছে, সেগুলো এখন আর কার্যক্ষম নেই। সেক্ষেত্রে সেখানকার নাবিকেরা এবং তাদের কমান্ডাররা এখন কিন্তু অনেক বেশি হতাশ। সুতরাং আমি যদি পুরোটা সাম আপ করি, তাহলে আমি দেখব যে আমেরিকা যে উদ্দেশ্য নিয়ে ইসরায়েলের সাথে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তার একটিও এক বিন্দুও আমেরিকা অর্জন করতে পারেনি তাদের উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে। এবং বরঞ্চ এখন আমেরিকা এমন একটা কোণঠাসা অবস্থায় পড়েছে যে সেখান থেকে বেরিয়ে আসা, আত্মসমর্পণ না করে সেখান থেকে বেরিয়ে আসা আমেরিকার পক্ষে সম্ভব না। তো এখানে পাল্টা আসে যে আমেরিকার কোনো অর্জন, আমেরিকা যে 4টি উদ্দেশ্য নিয়ে গিয়েছিল সেই উদ্দেশ্য তার পূর্ণ হয়নি। কিন্তু ইরানের মূল লক্ষ্যই ছিল নিজেকে বাঁচানো, নিজেকে ঠেকানো, তার সরকারকে রক্ষা করা। সেই সেই ইস্যুতে ইরান তো পুরোপুরি সফল। তো এখানে ইরানের অর্জন আর কি কি আছে? পাশাপাশি আমি আর একটি মানে প্রশ্ন আপনার কাছে করতে চাই বা জানতে চাই, সেটা হচ্ছে ইরান এবং ওমান, এই যে আপনি হরমুজ প্রণালী খোলা না বন্ধ নিয়ে কথা বলছিলেন, হরমুজ খোলা বন্ধ নিয়ে একটি চুক্তির জন্য ইরান এবং ওমান আলোচনা চালিয়ে যাচ্ছে। এরা আসলে দুই দেশ কোন পর্যায়ে পৌঁছেছে? কখনো বলা হচ্ছিল যে এরা চূড়ান্ত একটা জায়গায় পৌঁছে গেছে, কখনো বলা হচ্ছিল যে এখনো মানে পুরোপুরি হয়নি। কোন জায়গায় আছে আসলে তারা? এবং ইরানের আসলে এই যুদ্ধ থেকে মানে প্রাপ্তির যোগটা আসলে কতটা? আচ্ছা, হ্যাঁ, এখন ইরানের যে লক্ষ্যগুলো ছিল সেটা কতটুকু বাস্তবায়িত হলো বা তারা পূর্ণ করতে পারলো, সেটা একটা আলোচনার বিষয়। তো প্রথমে আপনি যেটা বললেন যে এই আক্রমণে টিকে থাকা এবং তাদের যে যে রেজিম, তাদের যে রাজনৈতিক যে অবকাঠামো এবং রাজনৈতিক নেতৃত্বের যে কাঠামোটা, তাকে টিকিয়ে রাখাই ছিল প্রধান উদ্দেশ্য ইরানের। এবং যে হামলাটা 28শে ফেব্রুয়ারি করলো আমেরিকা এবং ইসরায়েল, তাদের নেতৃস্থানীয় ধর্মীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এবং মিলিটারি এবং রাজনৈতিক নেতৃবর্গকে হত্যা করে যে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করা, একটা খালি একটা পরিবেশ সৃষ্টি করা, এবং সেখানে তাদের আশা ছিল যে হ্যাঁ, ইরানের জনগণ ঝাঁপিয়ে পড়বে এবং এই সুযোগে তারা ইসলামী সরকারকে উৎখাত করবে এবং সেখানে তাদের শাহের পুত্রকে নিয়ে এসে নতুন একটা সরকার গঠন করবে। এই যে পরিকল্পনাটা ছিল সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ইরান প্রমাণ করে দেখিয়েছে যে তাদের যে রাজনৈতিক যে স্ট্রাকচার তারা 1979 সালে স্থাপন করেছিল ইরানে, এবং তাদের যে নেতৃত্বের যে কাঠামো এবং রাজনৈতিক যে ব্যবস্থাপনা, সেই পার্লামেন্ট থেকে শুরু করে তাদের সিকিউরিটি কাউন্সিল থেকে শুরু করে আরো যে সমস্ত রাজনৈতিক অবকাঠামো প্রতিটা প্রদেশে তারা স্থাপিত করেছিল, সেটা অত্যন্ত সফলতার সাথে কাজ করে গেছে। সুতরাং ইরান সবচেয়ে বড় যে লক্ষ্য, যে নিজেকে টিকিয়ে রাখা, সেটা তারা করতে পেরেছে। যদিও আমাদের মনে রাখা দরকার যে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কম না। সে স্কুলের ছাত্রছাত্রীদের হত্যা থেকে শুরু করে আরো অন্যান্য যে সমস্ত বেসামরিক অবকাঠামো ধ্বংস, এগুলো তো আছে। ব্রিজ, তারপরে ফ্যাক্টরি থেকে শুরু করে অনেক কিছু ক্ষতি হয়েছে তাদের, কিন্তু তারা তো টিকে আছে এখনো পর্যন্ত। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এখন দেখা যাক যে ওই আরো সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে ইরান কিন্তু হরমুজ প্রণালীর উপরে তার কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ
এক বিন্দু শিথিল করেনি, এবং এটাই হচ্ছে তার একটা বড় পাওয়া। এই ফাঁকে আমি বলতে পারি যে ওমানের সাথে ইরানের একটা আলোচনা হচ্ছে, এবং আলোচনার গতিটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, ওমানকে যে হুমকি দিয়েছে, সেই হুমকি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই আলোচনাটা, দ্বিপক্ষীয় যে আলোচনাটা চলছে ওমান এবং ইরানের সাথে, সেটা কোন পর্যায়ে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি ওমানকে একদম সম্পূর্ণভাবে গুড়িয়ে দিব। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওমান যে ধরনের আলোচনায় অবতীর্ণ হয়েছে ইরানের সাথে, সেটা আমেরিকা পছন্দ করছে না। এবং সেটা পছন্দ করছেন না এই কারণে যে সেখানে কিন্তু ওমান, আমার যতটুকু বিশ্বাস, আমরা এখনো কিন্তু সম্পূর্ণভাবে জানি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আমার একটা গেস বলতে পারেন, সেটা হচ্ছে যে ওমান রাজি হয়েছে টোল বসিয়ে সেখানে জাহাজগুলোকে চলাচলের সুবিধা করে দিবে। এখন টোলের পরিমাণটা কি সেটা আমরা জানি না, কিন্তু সেই পরিমাণটা অন্তত হয়তো 5% হবে। এটাও নির্ভর করছে যে কি পণ্য পরিবহন করছে। যেমন তেল, যদি তেলবাহী জাহাজগুলোর উপরে হয়তো বা অনেক বেশি এই লেভি বা অনেক বেশি এই যে ট্যাক্স বসাতে চাই ইরান এবং ওমান, সেটা বেশি হবে যদি আমি তুলনা করি অন্যান্য খাদ্যশস্য বা অন্য পণ্য বা সার বা আরো অন্যান্য যে সমস্ত রাসায়নিক দ্রব্য ওখান থেকে আসে, গালফ দেশগুলো থেকে আসে। সুতরাং সেই নিয়ে একটা আলোচনা হচ্ছে। তবে এটা ঠিক যে ওমান এবং ইরান এমন একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনাটা করছে যে অতি শীঘ্রই একটা একটা ফয়সলা হবে, এবং সেই ফয়সলার ভেতরে দুটো অন্তর্ভুক্ত হবে। একটা হচ্ছে হরমুজ প্রণালীর উপরে ইরানের, মূলত ইরানের নিয়ন্ত্রণ টিকিয়ে প্রতিষ্ঠা করা এবং তার স্বীকৃতি দেওয়া, এবং দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই প্রতিটা জাহাজকেই টোল দিতে হবে। এইটাই হচ্ছে তাদের ফ্রেমওয়ার্ক। এখন এটা কি আকারে এবং কোন ফর্মে আসবে সেটা আমরা জানি না। আচ্ছা, ইরানের অন্য উদ্দেশ্য ছিল তার ক্ষেপণাস্ত্র হামলাগুলোকে তীক্ষ্ণ করা, এবং ইরান কিন্তু সেটা করেছে। এবং এমনকি আমেরিকার আমেরিকা ছাড়াও আমেরিকার যে সমস্ত প্রতিস্থাপনগুলো গালফ দেশগুলোতে ছিল সেখানে হামলা করেছে, সেগুলো প্রায় ধ্বংস করেছে। ইসরায়েলকেও অনেকটা নতজানু করেছে, এবং ইসরায়েলকে অন্তত বুঝতে দিয়েছে যে ইরানকে যেভাবে তারা আগে ভেবেছিল তাদের কল্পনায়, সেই ইরান আসল ইরান না। ইরান অনেক বেশি শক্তিশালী, এবং তার ক্ষেপণাস্ত্র, তার বিমান বাহিনী নেই ঠিকই, কিন্তু তার ক্ষেপণাস্ত্র বহর যথেষ্ট বিমান বাহিনীর সমতুল্য আঘাত হানতে পারে তার প্রতিপক্ষকে। সুতরাং এটা একটা বড় জিনিস। আর একটা দিক হচ্ছে যেটা ইরান সবচেয়ে 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 ইরানের সবচেয়ে বড় অর্জন, সেটা হচ্ছে যে এই গালফ দেশগুলোতে যে সমস্ত ঘাঁটিগুলো ছিল, সে ওমানে বলি, সে কাতারে বলি, সে সৌদি আরবে বলি, কুয়েতে বলি, বাহরাইনে বলি, বা সংযুক্ত আরব এমিরেতে বলি, সেখান থেকে কিন্তু আমেরিকার সৈন্যরা সেখান থেকে ভেগেছে। এবং সেখানে ভেগে প্রথমে তারা গিয়েছিল জর্ডানে, কিন্তু জর্ডানে আক্রমণ শুরু করার পরে, ইরানের আক্রমণ শুরু হওয়ার পরে, জর্ডান থেকে তারা এখন তাদের সব বিমানগুলো নিয়ে এখন ইসরায়েলে সেখানে কেন্দ্রীভূত হয়েছে, কনসেন্ট্রেট করেছে। সুতরাং এখন কিন্তু ইরানের পক্ষে আরো সুবিধা হয়েছে এই যে যদি আবার পুনরায় যুদ্ধ শুরু হয়, তাহলে তারা তাদের সমস্ত আক্রমণটাকেই কনসেন্ট্রেট বা নিবদ্ধ করতে পারবে ইসরায়েলের উপরে। এবং ইসরায়েলের পক্ষে সেখানে আমেরিকার প্রোটেকশনটা দেওয়া কতটুকু, আমেরিকাকে বা আমেরিকার সরঞ্জাম, যুদ্ধ উপকরণগুলো বা বিমান বাহিনীকে রক্ষা করা তার আয়রন ডোম দিয়ে কতটুকু সক্ষম হবে, সেটা নিয়ে প্রশ্ন আছে। এখন ইরান যেটা বলছে যে আমরা হরমুজ প্রণালী খুলে দিব, আমরা তো এটা একেবারে সারা জীবন ধরে আমরা এটাকে মানে বন্ধ রাখতে পারবো না। এটা আমাদের ইন্টারেস্ট আছে, কারণ আমাদেরও তো তেল বাইরে বাণিজ্যিক
পর্যায়ে পাঠাতে হবে, আবার অন্য দেশেরও তো সেই সুযোগটা সৃষ্টি করে দিতে হবে। সুতরাং আমরা কিন্তু হরমুজ প্রণালী খুলে দিতে চাই, কিন্তু খুলে দিতে চাই এমন একটা শর্তে, যে শর্তটা হচ্ছে না, প্রথমত সমস্ত স্যাংশন যেটা ইরানের উপরে প্রায় 40-45 বছর বা তারও বেশি সময় ধরে আছে, সেটা তুলে নিতে হবে একেবারে নিঃশর্তভাবে, এক। দুই হচ্ছে ইরানের যে সমস্ত ফ্রোজেন অ্যাসেট, বিশেষ করে ডলার, সেই ফ্রোজেন অ্যাসেটের উপর ফ্রোজেন অ্যাসেট ডিফ্রিজ করতে হবে, যেন সেগুলো ইরানের ব্যাংকে জমা হয়। তৃতীয় হচ্ছে ইরানকে যুদ্ধে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে, এবং ইরান হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করবে, এবং আমেরিকার যে সমস্ত সৈন্য আছে এখনো গালফ দেশগুলোতে, সেগুলো সেখান থেকে তুলে নিতে হবে, সরিয়ে নিতে হবে। সুতরাং এই দাবিগুলো কিন্তু আপফ্রন্ট যেটাকে বলে, মানে আগে এই দাবিগুলো আমেরিকাকে পূরণ করতে হবে, তারপরেই ইরান হরমুজ প্রণালী খুলে দিবে। এই হচ্ছে ইরানের পজিশন। সুতরাং ইরানকে আমরা বুঝতে পারি যে ইরান এখন কত শক্তিশালী জায়গায় আছে, এবং ইরান কিন্তু এখন প্রতিদিনই প্রায় নানা জাহাজের উপরে কিন্তু আক্রমণ চালাচ্ছে, এবং এই আক্রমণের বিরুদ্ধে ইরান আমেরিকার কোনো সাড়া শব্দ নেই। তারা কিন্তু প্রতি আক্রমণ বা উল্টো পাল্টা আক্রমণ তারা করছে না এই কারণে সেই শক্তি সামর্থ্য আমেরিকার এখন নেই। সুতরাং আমি যদি সবগুলো মিলিয়ে যদি আমি বিচার করি, তাহলে আমি দেখব যে ইরান কিন্তু এখন অনেক বেশি শক্তিশালী পর্যায়ে আছে, এবং সেটা এই কারণে যে সেটার কারণ বেশ কয়েকটা, কিন্তু সেগুলো আমরা পরে আলোচনা করতে পারবো হয়তো শেষ পর্যায়ে। কিন্তু এখন কিন্তু ইরানে কিন্তু মানে এসকালেশন ইয়েতে ল্যাডারে আছে, সেই যুদ্ধটাকে তীব্র করতে চায়, সেই যুদ্ধটাকে তীব্র করে কিন্তু এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চায় যেখানে ইরানের বিজয় হবে। এখন আমরা আলোচনা করতে পারি যে আসলে কি হতে যাচ্ছে মানে ভবিষ্যতে, সেটা কি আপনার প্রশ্ন হবে? সেই বিষয়ে আসার আগে আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটি হয়তো আমাদের শেষ আলোচনার বিষয়বস্তু হবে, যে ট্রাম্প ও ওমানের উপর হামলা চালানোর একটা হুমকি দিয়েছেন। একদিকে আপনার তিনি আবার সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, এই যে 3 দেশের মধ্যে যে চুক্তির ভূয়সী প্রশংসা করছেন। একদিকে হামলা, এদিকে ইরানকে নানা ধরনের হুমকি, তাকে অর্থনৈতিকভাবে আরও অবরুদ্ধ করে শেষ করে দেওয়ার। তাহলে অথচ ইরান, আপনার কথা অনুযায়ী ইরান অনেক বেশি আপার হ্যান্ডে আছে বর্তমান ইয়েতে। আমেরিকা সব দিক থেকেই মানে ক্ষতিগ্রস্ত। সে তার মানে সৈন্য সরঞ্জাম থেকে কমা থেকে শুরু করে তার সবচেয়ে বড় যে বিমানবাহী রণতরী, তার একটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সেখানে মানে সৈনিকদের মধ্যে, নাবিকদের মধ্যে একটা তীব্র অসন্তোষ। সব মিলিয়ে আমেরিকার অনেকটাই ব্যাকফুটে। তো এই অবস্থায় আসলে এই যে যুদ্ধ বা যেটাই বলি না কেন, এই সংঘাত, ওই উপসাগরীয় অঞ্চলের এই ধরনের পরিস্থিতি আসলে শেষটা কোথায় হতে পারে, কবে নাগাদ হতে পারে? হ্যাঁ, এই টাইম লাইন একটা দেওয়া খুব কঠিন, কিন্তু আপনি যেগুলো বললেন সেগুলো সবই সঠিক। যেমন ওমানের বিরুদ্ধে যে হুমকি, এই ওমানের বিরুদ্ধে হুমকি থেকে কিন্তু প্রমাণিত হয় যে ওমান কিন্তু এখন আর আমেরিকার চাপ মানে বরদাস্ত করছে না। সে তার নিজের মতো করে ইরানের সাথে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একটা চুক্তি করতে চায়। এটা হচ্ছে এক। দ্বিতীয়, ভূয়সী প্রশংসা করেছে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, সেটা ডোনাল্ড ট্রাম্প ভূয়সী প্রশংসা করেছে। তার অর্থই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জানে, আমার বুঝতে পেরেছে যে এই 3টে দেশ যে চুক্তি করলো, মক্কা চুক্তি নামে যেটা পরিচিত এখন, সেই চুক্তি কতটুকু কার্যকর হবে, এবং সেটা কি ইসরায়েলের বিরুদ্ধে যাবে, না আমেরিকার বিরুদ্ধে যাবে, না ইরানের বিরুদ্ধে যাবে, এ নিয়ে কিন্তু এখন প্রচন্ড রকমের একটা ধোঁয়াশা আছে।
এই ধোঁয়াশা কখন কাটবে সেটা আমরা জানি না, কিন্তু আমার যতটুকু মনে হয় যে এই যে পাকিস্তানের সাথে সৌদি আরবের যে চুক্তি হয়েছিল যে একে অপরকে সমর্থন করবে যদি কেউ আক্রমণের শিকার হয়, সেখানে কিন্তু পাকিস্তান কিন্তু ঝাঁপিয়ে পড়েনি সৌদি আরবকে সাহায্য করতে যখন হুতিরা আক্রমণ করলো অথবা যখন ইরান আক্রমণ করলো সৌদি আরবের বিভিন্ন ইনস্টলেশনে বা বিভিন্ন জায়গায়। সুতরাং এবং এখন সৌদি আরব যদি আবার আক্রান্ত হয় সেখানে তুরস্ক ঝাঁপিয়ে পড়বে কি পাকিস্তানের ঝাঁপিয়ে পড়ে সৌদি আরবকে সাহায্য, আমার মনে হয় যে এই পর্যায়ে এখনো আসেনি। এবং সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প জানে যে এটা একটা অকার্যকরী, আপাতত দৃষ্টিতে এখন মনে হতে পারে যে এটা একটা অকার্যকরী একটা প্রতিরক্ষা আতাত। সুতরাং একে ভূয়সী প্রশংসা করতেও আমার কোনো আপত্তি নেই, যদি আমি এদেরকে আমার পক্ষে টেনে আনতে পারি তাহলে আরো সুবিধা, এবং সেটা সম্ভব আমি যদি তাদের প্রশংসা করি। এই রকমের একটা চিন্তা ভাবনা থেকেই আমার মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এদের প্রশংসা করছে। এখন মানে যে প্রশ্নটা এখন আমাদের সামনে সবচেয়ে বড় সেটা হচ্ছে যে এর ভেতরে কিন্তু এই ইরানের নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তনটা কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে যে ধরনের নেতৃত্ব আগে ছিল, পেজেশকিয়ান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান, তারপরে লারিজানি যিনি মারা গেছেন, বা ইভেন গালিবাফ পার্লামেন্টের স্পিকার, এরা যে ধরনের নীতি নিয়ে আমেরিকার সাথে অন্ততপক্ষে কিছুটা সহনশীলতার সাথে এবং দূরদর্শিতার সাথে আমেরিকার সাথে আলাপ করছিল বা আলাপে অবতীর্ণ হয়েছিল, সেই ধরনের নেতৃত্ব কিন্তু এখন আর নেই। বিশেষ করে সৈয়দ আয়াতুল্লাহ মুস্তাবা খোমেনি বর্তমানে তার শরীর অনেক সুস্থ হয়ে এসেছে, তিনি এখন অনেক বেশি সুস্থ, এবং তিনি প্রায় 6 ঘন্টা ধরে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে মিটিং করেছেন। মিটিং করে কি মিটিং হয়েছে, মিটিংয়ে কি আলোচনা হয়েছে আমরা জানি না, কিন্তু একটা জিনিস সঠিক যে এখন যে নেতৃত্ব, বিশেষ করে ইরানের সিকিউরিটি কাউন্সিলের নেতৃত্বে যিনি আছেন, রাইস নামে একজন জেনারেল, সে কিন্তু অনেক বেশি উগ্র, এবং সে বলে দিয়েছে যে যদি প্রয়োজন হয় তাহলে আমরা এই পারস্য উপসাগরের নিচে দিয়ে যে সমস্ত কেবল সারা পৃথিবীকে ইন্টারনেট সার্ভিস দিচ্ছে সেগুলো আমরা কেটে দিব, এবং অনেক বেশি মিলিটেন্ট বলতে পারি আমি। সুতরাং আমেরিকা যেটা আশা করেছিল এই মধ্যপন্থীদের বা মধ্যপন্থী নেতৃত্বের মাধ্যমে আদায় করে নিতে, বা একটু ইরানের নেতৃত্ব নানা ধরনের ইতস্তত করছিল, এবং কেন আমরা এমইউতে স্বাক্ষর করতে গেলাম সেটা নিয়েও কিন্তু ইরানে কিন্তু তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল একটা সেকশনের ভেতরে, অথবা আমরা কেন যুদ্ধবিরতি করতে গেলাম ওই 40 দিন যুদ্ধের পরে, সেটা নিয়েও কিন্তু অনেক আক্ষেপ ছিল এবং অনেক বিরোধিতা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখন যে নেতৃত্ব এসছে বিশেষ করে সিকিউরিটি কাউন্সিলে, এবং তার সাথে আয়াতুল্লাহ খোমেনির যে যোগ সম্পর্ক সৃষ্টি হয়েছে, এবং নেতৃত্ব যাদের হাতে আছে তারা অত্যন্ত কট্টর এবং অত্যন্ত কঠোর, বিশেষ করে আমেরিকার প্রতি, এবং সেই কারণেই কিন্তু ওই ধরনের তারা দাবি দিয়েছে যে সমস্ত স্যাংশন তুলে নিতে হবে, যে সমস্ত ফ্রিজ করা সম্পদ সেগুলো ফিরিয়ে দিতে হবে, যুদ্ধ পুরো ক্ষতিপূরণ দিতে হবে, হরমুজ প্রণালী হচ্ছে ইরানের একচ্ছত্র আধিপত্য থাকবে এটা মেনে নিতে হবে, এবং আমেরিকার সোলজার এবং ঘাঁটিগুলো এই গালফ উপসাগর থেকে সরিয়ে নিতে হবে। সুতরাং এই দাবিগুলো, এই যে এর কঠোরতা যেটা, এটা যে অনেক বেশি কঠোর হয়েছে, এবং এই দাবিগুলো আগে পূরণ না হলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না, তাহলে চিন্তা করা যায় যে আর এটা যদি আরো দীর্ঘায়িত হয়, হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, দুই পক্ষে, একদিকে আমেরিকা অবরোধ করে রেখেছে, নৌ অবরোধ প্রতিষ্ঠা করে, অন্যদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ রেখেছে। সুতরাং এই দুই বন্ধে, দুই চাপে
হরমুজ প্রণালী দিয়ে তো খুবই সামান্য পরিমাণ সংখ্যক জাহাজ এখন চলাচল করছে। সুতরাং এটা যে বিশ্ব অর্থনীতির উপরে কি রকমের প্রভাব ফেলবে আগামী 15 দিন বা 20 দিন বা 1 মাস পর, সেটা আমরা কল্পনা করতে পারি না। সুতরাং এখন সব দিক দিয়ে মিলিয়ে কিন্তু আমেরিকা এমন একটা জায়গায় আছে যেখানে তাকে নতজানু হতে হবে, এবং সেই নতজানু হওয়ার আরো কয়েকটা দিক হচ্ছে যে তার ওয়েপন্স, সমরাস্ত্র শর্টেজ আছে। প্যাট্রিয়ট যে ডিফেন্স সিস্টেম, বায়ু ডিফেন্স সিস্টেম যেটা, সেখানে PAC-3 নামে যে সমস্ত ক্ষেপণাস্ত্র তার মজুদ প্রায় মানে খুবই সীমিত হয়ে এসছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে এখন যদি ইরান এবং আমেরিকার ভেতরে যদি যুদ্ধ আবার শুরু হয়, তাহলে কিন্তু গালফ দেশগুলো কিন্তু সেটা কখনোই চাইবে না, কারণ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গালফ দেশগুলো। এবং সেই কারণে গালফ দেশ, বিশেষ করে সৌদি আরব থেকে শুরু করে আরো অন্যান্য গালফ দেশরা কিন্তু আমেরিকাকে বলেই দিয়েছিল আগে যে তুমি যুদ্ধের তীব্রতা কমিয়ে আনো, আর যেন ইরানের উপরে হামলা না হয়। ইরানের উপরে হামলা হওয়া মানে আমাদের উপরে হামলা। তুমি যে মানে 10,000 কিলোমিটার দূরে তুমি নিরাপদে আছো, সেই নিরাপদ জায়গায় তোমার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আমরা তো এখানে বিপদে পড়ছি। আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে, আমাদের তেল উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস হচ্ছে, আমাদের অবকাঠামো ধ্বংস হচ্ছে। সুতরাং গালফ দেশগুলো কিন্তু এখন ওই আগের অবস্থায় নাই যে ফেব্রুয়ারি মাসের মানে 28শে ফেব্রুয়ারির আগে সালমান বাদশাহ, প্রিন্স সালমান আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিল যে হ্যাঁ, যুদ্ধ শুরু করো, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করো। এখন সেই অবস্থা নেই, পাল্টে গেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে ইরান কত শক্তিশালী অবস্থায় এখন আছে। আর অর্থনৈতিক কারণ তো আমি বললামই, যে অর্থনৈতিক বিশেষ করে আমেরিকায় মুদ্রাস্ফীতি থেকে শুরু করে তেলের রিজার্ভ যদি কমতে থাকে, তাহলে সেটাও কিন্তু এক বড় ধরনের এফেক্ট মানে প্রভাব রাখবে। সুতরাং সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে আমেরিকা নিশ্চিতভাবে বাধ্য হবে, এবং সেই সময়সীমাটা ধরে দেওয়া খুব কঠিন, কিন্তু তারপরে আমার মনে হয় যে 1-1.5 মাসের বেশি যদি এটা চলে, তাহলে একটা সাংঘাতিক রকমের একটা পরিস্থিতি সৃষ্টি হবে বিশ্বব্যাপী, কেবল আমেরিকায় না, এমনকি ইরানও যে ক্ষতিগ্রস্ত হবে না সেটাও আমরা বলতে পারি না। এমনকি চীনও উদ্বিগ্ন হবে, কারণ তার রিজার্ভ, একটা হিউজ রিজার্ভ আছে ঠিকই, কিন্তু সেটাও কতদিন থাকবে একটা উৎকণ্ঠার ব্যাপার। তো সুতরাং সব মিলিয়ে কিন্তু, এবং ভারতের কথাই ভাবেন, আমাদের বাংলাদেশকে কেন আমি বাদ দিব, সেখানেও তো একটা তীব্র সংকট দেখা দিতে পারে। সুতরাং সব মিলিয়ে একটা বিশ্ব চাপ সৃষ্টি হতে পারে, যেখানে আমেরিকা বাধ্য হবে ইরানের দাবিগুলো সম্পূর্ণ না হলেও অন্তত পক্ষে যদি স্যাংশন গুলো তুলে নেয়, ফ্রোজেন অ্যাসেট গুলো যদি ফেরত দেয়, ওয়ার রেপারেশনটা না দিল, কিন্তু হরমুজ প্রণালীর উপরে ইরানের কর্তৃত্বকে স্বীকৃতি দিয়ে সেখানে টোল বসানোর স্বীকৃতিটাও দেওয়া, এই তিনটা যদি মেনে নেয়, তাহলে আমার মনে হয় যে একটা সলিউশনের পথে ইরান যাবে। ইরান এত অ্যাডামেন্ট না যে একেবারে এমন ভাবে ধরে থাকবে সবকিছু, যেখানে কোনো কূটনৈতিক সমঝোতা বা পারস্পরিক কথাবার্তা একেবারে বন্ধ হয়ে যাবে, এরকম পরিস্থিতি আমি মনে করি তার উদ্ভব হবে না। সুতরাং আশার বিষয় আছে যেমন, তেমনি হতাশার বিষয় আছে। এই রকমের একটা পরিস্থিতি এখন বিরাজ করছে এই যুদ্ধকে কেন্দ্র করে, বিশেষ করে এই পারস্য উপসাগরে এবং তার আশপাশ এলাকায়। ধন্যবাদ অধ্যাপক খান চর্চাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।